এক ১৬ বছর বয়সী মেয়েকে একটা ছোট্ট রুমে বন্দি করে রেখে ৪৪ দিন ধরে গণধর্ষণ করা হয়েছিল। একবার নয়, বারবার, বারংবার। তাকে যন্ত্রণা দেওয়ার জন্য এক এক করে তার হাতে পায়ের সব নখ তুলে ফেলে, স্তনে ছুঁচ ঢুকিয়ে দেয়, খাবার জন্য জল চাইলে মুখে প্রস্রাব করে দেয়। ৪৪ দিন ধরে ওই মেয়েটির সাথে যা হয়েছে সেটা শুনলে আপনার চোখ দিয়েও জল বের হয়ে যাবে। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই ভিডিওটি দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়। এই ভিডিওটি কোনো কাল্পনিক কাহিনী নয়, এটি বাস্তব। এক ১৬ বছর কিশোরী মেয়ের ৪৪ দিনের জাহান্নামের গল্প। এটি জুনকো ফুরাতোর ওপর হওয়া নির্যাতনের গল্প, তার নির্মম মৃত্যুর গল্প। একটা নিষ্পাপ মেয়ের আর্তনাদ, যেটা কেউ শুনেনি। চোখ বন্ধ করে শুনুন, হয়তো আপনিও তার চিৎকার শুনতে পাবেন। জুনকো ফুরুতা, জন্ম ১৮ই জানুয়ারি ১৯৭১, মিসাতো, সাইতামা, জাপান। সে ছিল একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্রী, যে স্বপ্ন দেখত একজন গায়িকা হওয়ার। তার সহপাঠীরাও তাকে ভালোবাসত। সে কখনো স্কুল কামাই করতো না, স্কুলের সাথে সাথে একটা প্লাস্টিক মডেলিং কারখানাতে কাজও করত, পার্ট টাইম কাজ। নিজের পড়াশোনার খরচা নিজেই উঠাতো। সাল ১৯৮৮, ২৫শে নভেম্বর, জাপানের সাইতামা, মিসাতো শহর। ১৬ বছরের জুনকো ফুরুতাকে সবাই চিনত একজন ভদ্র মেয়ে হিসাবে। সেদিন সন্ধ্যাবেলায় সে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎই তার পথ আটকে দাঁড়ায় তারই ক্লাসের একটা ছেলে, যার নাম ছিল হিরোশি মিয়ানো। আগে থেকেই সে জুনকোকে নজরে রেখেছিল, কারণ শুধু এইটুকু, জুনকো তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। আসলে হিরোশি মিয়ানো জুনকোকে প্রপোজ করেছিল, কিন্তু জুনকো তাকে না বলে, কারণ হিরোশি ছিল ইয়াকুজা গ্যাংয়ের মেম্বার। আসলে জাপানে সেই সময়ে ইয়াকুজা ছিল একটা বড় গ্যাং, যারা কিডন্যাপিং, ধর্ষণ, মার্ডার এই সমস্ত কাজ করত। হিরোশি মিয়ানো কম বয়সেই ওই গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে যায়। জুনকোর না বলাটা মিয়ানো আর তার গ্যাংয়ের জন্য অপমানের মতো লেগেছিল। সেই অপমানের বদলা নিতেই সে তার বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে। তার ৪ বন্ধু, হিরোশি মিয়ানো, শিনজি মিনাতো, জো উগুরা আর ইয়াসুশি। মিয়ানো প্রথমে জুনকোর পথ আটকে তাকে ভয় দেখায়, বলে যদি চিৎকার করিস বা পালানোর চেষ্টা করিস তাহলে তোর পরিবারের সবাইকে হত্যা করব। ভয় পেয়ে জুনকো থেমে যায়। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর নরকের যাত্রা। তাকে জোর করে ধরে একটা পরিত্যক্ত গুদামে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রথম রাতেই জুনকোর ওপর চালানো হয় দলগত গণধর্ষণ। ৪ জন মিলে বারবার ঘন্টার পর ঘন্টা নির্দয়ীভাবে তাকে ধর্ষণ করে। এটুকুই নয়, তারা জুনকোকে খুবই মারে। তার মুখ ফেটে রক্ত বের হচ্ছিল। জুনকো হাজার চেষ্টা করেও ওই ৪ জনের হাত থেকে মুক্তি পায় না। সারা রাত ধরে তার উপর নির্যাতন করে। এরপর পরের দিন তাকে নিয়ে যাওয়া হয় মিনাতোর বাড়িতে, আর সেখানেই ৪৪ দিনের ভয়াবহ অমানবিক নির্যাতন শুরু হয়। তাকে একটি ছোট্ট ঘরে বন্দি রাখা হয়, যেটা ছিল ঘরের ভেতরে এক ধরনের স্টোর রুম। সেই ঘরেই তাকে নগ্ন করে আটকে রাখা হয় দিনের পর দিন। কোনো বিছানা ছিল না। শীতের দিনে কাঁপতে কাঁপতে সেই মেঝেতে শুয়ে থাকত উলঙ্গ অবস্থায়। তাকে দিনে ১০ বার, কখনো তার চেয়েও বেশিবার ধর্ষণ করা হতো। শুধু ওই ৪ জন নয়, তারা ইয়াকুজা গ্যাংয়ের আরও ১৫০ থেকে ২০০ জন সদস্যকে ডেকে এনেছিল, যারা একের পর এক জুনকোর উপর যৌন নির্যাতন চালায়। কোনো বিরতি ছিল না, কোনো করুণা ছিল না। ইয়াকুজা গ্যাংয়ের মেম্বাররা আসতো, জুনকোর উপর নির্যাতন করত, তারপর চলে যেত। আর এই ৪ জন ২৪ ঘন্টা ধরে নৃশংস শারীরিক নির্যাতন করে। জুনকোকে ১ সেকেন্ডের জন্যও ঘুমোতে দিত না। শরীরে সিগারেটের ছেঁকা দিত, হাতের নখগুলো এক এক করে তুলে ফেলে, মুখে লোহার রড দিয়ে মারে, ফলে দাঁত ভেঙে যায়, মুখ ফুলে যায়, স্তনে ছুঁচ ঢুকিয়ে দেয়, পেটের ওপর লাথি মারা হয় এতটাই জোরে যে ভেতরে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। তার পা দুটোতে দড়ি বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে দেয়, তারপর গোপনাঙ্গে মোমবাতি দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতটা যন্ত্রণা তাকে দেয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। দিনের পর দিন পেরিয়ে যায়, কিন্তু তাকে খাবারও দেয় না, জলও দেয় না। যখনই সে জল চায় তখনই তার মুখে প্রস্রাব করে দিত। আবার চাইলে পচা গন্ধ খাবারগুলো জোর করে খাওয়া করাতো। জুনকো একবার পালানোর চেষ্টা করেছিল, কোনোভাবে সে দরজা খুলে বাইরে বেরও হয়েছিল, কিন্তু সে ধরা পড়ে যায়। তারপর তাকে এমনভাবে পিটানো হয় যে কল্পনারও বাইরে। তার দুটো পাই মেরে ভেঙে ফেলে, একটি বিস্ফোরক তার গোপনাঙ্গে ঢুকিয়ে ফাটিয়ে দেয় তারা। ভাবতে পাচ্ছেন, যে বাজিগুলো আমরা আনন্দ করার জন্য ফাটাই, সেটা জুনকোর গোপনাঙ্গে ভরে ফাটিয়ে দেয় তারা। ওই জায়গাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, রক্ত ঝরতে থাকে। সে যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু এদের একটুও মায়া দয়া হয় না। জুনকো কেঁদে কেঁদে বলে, দয়া করে আমাকে মেরে ফেলো, আমি আর পাচ্ছি না সহ্য করতে, আমি আর বাঁচতে চাই না, প্লিজ আমাকে মেরে ফেলো। কিন্তু না, তারা চেয়েছিল জুনকোকে প্রতিদিন একটু একটু করে মারতে।
শরীর দিয়ে নয়, আত্মা দিয়ে। যেন তার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা মিনিট, প্রতিটা দিন নরকের চেয়েও ভয়ঙ্কর। শেষ দিকে তার শরীর ছিল সম্পূর্ণ বিকৃত, চোখ ফুলে বন্ধ, ঠোঁট ফেটে গেছে, হাত পা ভেঙে গেছে, পেট ফেঁপে গেছে রক্তে। সে চলাফেরা তো দূরের কথা, বসতেও পারত না। শুয়ে থাকলে ব্যথায় আর্তনাদ করত, কিন্তু সেই আর্তনাদের শব্দ কেউ শুনত না, সবাই হাসত। আস্তে আস্তে তার মুখ থেকে আর কোনো আওয়াজ বের হয় না, বের হয় শুধু হাওয়া। 44 দিন পর সে আর কিছুই বলতে পারত না। এক জোড়া চোখ ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকত, যেন অনন্তকাল ধরে একটাই প্রশ্ন করত পৃথিবীর কাছে, আমি কি অপরাধ করেছিলাম? 44 দিন, একটি নয়, দুটি নয়, পুরো 44 দিন ধরে জুঙ্কো ফুরুতা সহ্য করেছিল এমন সব নির্যাতন যা কল্পনাকেও কাঁপিয়ে দেয়। শেষ দিকে তার শরীর আর শরীর ছিল না। তার ত্বক ছিল দগ্ধ, ভাঙা দাঁত, ছেঁড়া নখ, ভাঙা হাত পা, ভেতরে রক্তর জমাট, গোপনাঙ্গ ছিন্ন ভিন্ন। 1989 সালের 4 জানুয়ারি সেই ভোরে শেষবারের মতো সে নিঃশ্বাস নেয়। তখন তারা জানতো না যে জুঙ্কো মারা গেছে। সে কেবল নড়ছিল না, শরীর ছিল নিথর ঠান্ডা, জ্বর, ইনফেকশন, ভিতরে রক্তক্ষরণ, সব কিছু একত্রে তাকে শেষ করে দেয়। হ্যাঁ, জুঙ্কো মুক্তি পেয়েছিল মৃত্যুর মধ্যে দিয়ে। এরা জানতো না জুঙ্কো মারা গেছে। সে নড়াচড়া করছিল না দেখে একজন বলে, মুখে জল দিয়ে ওকে জাগা, আজকে নতুন গেম খেলবো। এটা শুনে অন্য একজন মুখে জল দেয় না, মুখে প্রস্রাব করে দেয়। তারপরও জুঙ্কো যখন কোনো রেসপন্স করে না, তখন তারা জানতে পারে জুঙ্কো মারা গেছে। কিন্তু এই পিশাচদের মন ছিল এতটাই নিষ্ঠুর যে মৃত্যুর পরও তারা তাকে ছাড়েনি, বরং প্রমাণ লোপাট করার জন্য একটি 55 গ্যালনের ড্রামের ভিতর মৃতদেহ ভরে কংক্রিট দিয়ে সিল করে দেয়। সেই ড্রাম তারা ফেলে দিয়ে আসে টোকিওর কোটা শহরের একটা ফাঁকা জায়গায়। দীর্ঘ সময় ধরে কেউ কিছুই জানতো না, পুলিশও কিছু বুঝতে পারছিল না। তারা জুঙ্কোর নিখোঁজ সংক্রান্ত কোনো ক্লুই পাচ্ছিল না, কারণ ছেলেগুলো জুঙ্কোর মা বাবাকে বলেছিল জুঙ্কো পালিয়ে গেছে এক বন্ধুর সাথে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, জুঙ্কোর পরিবারও সেই কথাই বিশ্বাস করেছিল। শেষ পর্যন্ত কাকতালীয়ভাবে আরেকটি ধর্ষণ মামলায় হিরোশি মিয়ানোকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় একজন পুলিশ মিথ্যা করে বলে, আমরা জানি তুমি মেয়েটাকে হত্যা করেছো। তখন মিয়ানো ভাবে পুলিশ হয়তো জুঙ্কোর ব্যাপারে সবকিছু জেনে গেছে। পুলিশ যখন একটু জোর দেখায়, তখন ভয় পেয়ে মিয়ানো স্বীকার করে নেয় সব। পুলিশ তো অন্য মেয়ের খোঁজ করছিল, কিন্তু তারা জুঙ্কোর ব্যাপারে সবকিছু জেনে যায়। পুলিশ বের করে আনে সেই 55 গ্যালনের ড্রাম, কংক্রিট ভেঙে জুঙ্কোর বিকৃত মৃতদেহ বের করে। যখন জুঙ্কো ফুরুতার নির্মম হত্যার খবর বাইরে আসে, গোটা জাপান যেন থমকে যায়। টেলিভিশন, পত্রিকা, রেডিও, প্রতিটি মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভয়াবহ নির্যাতনের বিবরণ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, চোখে জল, মুখে শুধু একটাই দাবি, ওই পিশাচদের যেন ফাঁসি হয়। আপনি যদি ভাবেন ওই দানবেরা ফাঁসি পেয়েছে, তাহলে আপনি ভুল ভাবছেন। তারা কিশোর ছিল, তাদের 18 বছর বয়স হয়নি। এই অজুহাতে মাত্র কয়েক বছরের শাস্তি পেয়েছিল তারা। কেউ 8 বছর, কেউ 5 বছর। এটা কিসের ন্যায় বিচার? 18 বছর বয়স হয়নি বলে অপরাধীরা বেঁচে গেল। ভাবতে পারছেন কি অবস্থা? যে কুলাঙ্গারেরা জুঙ্কোকে এতটা কষ্ট দিয়ে হত্যা করলো, তাদের সাজা হয় 5 থেকে 10 বছরের জেল। জুঙ্কো ফুরুতা একটি নাম, একটি জীবন, একটি লাশ নয়। সে ছিল এক মেয়ে যে স্বপ্ন দেখত, গান শুনত, হাসত, স্কুল যেত, বন্ধুদের সঙ্গে গল্প করত। কিন্তু একদিন 4টে পিশাচ তাকে এতটাই কষ্ট দিল যে সে নিজেই মৃত্যুর ভিক্ষা চাইত। তার মৃত্যুর পরে স্কুলে তার বন্ধুরা তার জন্য স্কুলে একটা চেয়ার খালি রেখে দেয়, তার স্মৃতির জন্য। তার রিপোর্ট কার্ডে শিক্ষকেরা দেয় ফুল নাম্বার এবং লেখে, তুমি ছিলে প্রকৃত শিক্ষার্থী, তোমার মতো সাহসী হৃদয় আমাদের চিরদিন অনুপ্রাণিত করবে। তার কবরের পাশে প্রতিদিন কেউ না কেউ ফুল রেখে যায়। অনেকে কাঁদে, অনেকে দাঁড়িয়ে থাকে চুপচাপ। কেউ বলে, ক্ষমা করো জুঙ্কো, আমরা তোমার রক্ষা করতে পারিনি।